হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি প্রেডিক্টেবলের পার্ট 4 নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা কিন্তু ক্লাস 10 বা যারা এনটিপিসি দিচ্ছ বা রেলের গ্রুপ দিচ্ছ বা এসএসসি দিচ্ছ অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি এনসিইআরটির যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি আছে ক্লাস 9 আর 10-এর, আমি সব কটা চ্যাপ্টার পুরো বেসিক কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেবো, মানে চ্যাপ্টার ওয়াইজ পুরো আমি ডিটেলস আলোচনা করব। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য বলবো, তারা শুধু এমসিকিউ কোয়েশ্চেন করে গিয়ে কিন্তু এক্সামে সময় প্রবলেমে পড়বে। তো সেই জন্য আগে চ্যাপ্টারের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া প্রচণ্ড জরুরি, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। অলরেডি এমনভাবে চ্যাপ্টারগুলো তৈরি করছি যাতে একদম ছোটো ছোটো কোয়েশ্চেনও তোমাদের মিস না হয়। তো অবশ্যই ভিডিওটা খুব মন দিয়ে দেখো এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখো, কারণ হয়তো প্রথমে তোমাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হলো, কিন্তু আস্তে আস্তে দেখলে হয়তো বুঝতে অসুবিধা হবে। আর যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা আগে প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো, তাহলে গিয়ে এই ভিডিওটা বুঝতে পারবে। আর যাদের কোনো প্রবলেম হবে তারা অবশ্যই আমার কমেন্ট সেকশানে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দেবো। আর আমার প্রিভিয়াস ভিডিওসগুলোর লিঙ্ক ডেসক্রিপশান বক্স অথবা কমেন্ট সেকশন যে কোনো জায়গায় দেখবে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। মডার্ন প্রেডিক্টেবলে টোটাল 7টা পিরিয়ড থাকে, অর্থাৎ পিরিয়ড 1, 2, 3, 4, 5, 6, 7। এই পিরিয়ডগুলো আমাদের কি মেনশান করে? এই পিরিয়ডগুলো মেনশান করে, ধরো আমি সাপোজ এখানে 5th পিরিয়ডটা নিচ্ছি, ঠিক আছে? এই 5th পিরিয়ডের যে এলিমেন্টগুলো, ঠিক আছে, এই এলিমেন্টগুলোর নাম্বার অফ শেল বা অরবিট, মানে এই এলিমেন্টগুলোর যে অ্যাটমটা তার নাম্বার অফ শেল বা অরবিট কটা হবে? 5টা হবে, কারণ এই এলিমেন্টগুলো 5th পিরিয়ডে রয়েছে। সাপোজ ধরো আমরা 3rd পিরিয়ডটা নিলাম, ঠিক আছে? এইটার যে এলিমেন্টগুলো, ঠিক আছে, এই এলিমেন্টগুলোর যে অ্যাটম, সেই অ্যাটমের নাম্বার অফ শেল বা অরবিট কতগুলো হবে? 3টে হবে, কারণ এই এলিমেন্টগুলো পিরিয়ড নাম্বার 3তে রয়েছে, ঠিক আছে? অর্থাৎ বোঝা গেল, অর্থাৎ পিরিয়ডগুলো কী মেনশন করে? এলিমেন্টগুলোর যে অ্যাটমগুলো, সেই অ্যাটমের নাম্বার অফ শেল বা অরবিটের সংখ্যা কত হবে সেইটা আমরা এই পিরিয়ড নাম্বার থেকে বুঝতে পারি। মনে করো আমি এলিমেন্টগুলোকে টপ টু বটম যদি নিই, ঠিক আছে? প্রথমে তাহলে হাইড্রোজেন, ঠিক আছে, লিথিয়াম, মানে আমি ফার্স্ট গ্রুপের কথা বলছি, ঠিক আছে? তাহলে প্রথমে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে? আমি যদি এইভাবে নিই টপ টু বটম, ঠিক আছে, এলিমেন্টগুলোকে নিই, চলো তাহলে দেখি কি হচ্ছে। দেখো আমি এলিমেন্টগুলোকে টপ টু বটম যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে নিয়েছি, ঠিক আছে? প্রথমে হাইড্রোজেনকে রেখেছি, তারপর লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, এরকমভাবে আমি জাস্ট 4টে এলিমেন্ট নিয়েছি, ঠিক আছে? তো এদের দেখো শেল নাম্বার কিন্তু বাড়তে থাকছে, অর্থাৎ অরবিট কিন্তু বাড়তে থাকছে। দেখো এটার ক্ষেত্রে কটা অরবিট আছে? একটা, ঠিক আছে? এটার ক্ষেত্রে দুটো, ঠিক আছে? এটার ক্ষেত্রে আছে কটা? 3টে। এটার ক্ষেত্রে কটা আছে? এটার ক্ষেত্রে আছে 4টে, ঠিক আছে? ভিতরে এই যে ছোট্ট মতো গোল করে যে +19 বা +11, এটা কিন্তু নিউক্লিয়াসটাকে রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু অরবিটটাকে আমি রিপ্রেজেন্ট করাইনি, ঠিক আছে? ওটা কিন্তু নিউক্লিয়াসটা, ঠিক আছে? ওই অ্যাটমটা নিউক্লিয়াসটা, ক্লিয়ার? বোঝা গেছে? আর শেলগুলো কিন্তু তারপর থেকে, ওই নিউক্লিয়াসের জন্য দেখো একটা ছোট্ট গোল মতো রয়েছে, তারপর থেকে কিন্তু শেলগুলোকে আমি ড্র করেছি, ঠিক আছে? ক্লিয়ার? তো তাহলে কি দেখছি আমরা? টপ টু বটম কী হচ্ছে? শেল বা অরবিট সংখ্যা কী হচ্ছে? বাড়তে থাকছে, তাই তো? তার মানে টপ টু বটম, ঠিক আছে, শর্টে লিখলাম বটম বি, ঠিক আছে? তো কি হচ্ছে তাহলে? শেল ইনক্রিজ করছে, ঠিক আছে? অর্থাৎ শেল বা অরবিট কী হবে? ইনক্রিজিং হবে। এইরকম কিন্তু ছোটো ছোটো কোয়েশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে অবশ্যই, বিশেষ করে যারা রেলের এনটিপিসি দিচ্ছ তারা কিন্তু এই ধরনের খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন করা হয় একদম পুরো চ্যাপ্টারের ভিতর থেকে, ঠিক আছে? যে দিয়ে দিল যে টপ টু বটম যে এলিমেন্টগুলো আছে, যদি এলিমেন্টগুলোকে সাজানো হয় তাহলে তাদের অরবিট বা শেল কী হবে? ইনক্রিজিং, ডিক্রিজিং বা সেম থাকবে, কী হবে? ঠিক আছে? তো তখন করতে হবে ইনক্রিজিং। ক্লিয়ার? তো চলো এবার চলে যাই আমরা ভ্যালেন্স ইলেকট্রন কী হবে। আমি আগের দিনই বলেছিলাম ভ্যালেন্স ইলেকট্রন কোনটা? কোনো যে অ্যাটম আছে, ধরো এই অ্যাটমটা, ঠিক আছে, এই অ্যাটমটার এই যে এটা কোনটা? লাস্ট শেল, এইটা লাস্ট শেল। এই লাস্ট শেলে যেটা যতগুলো ইলেকট্রন থাকবে সেইটাই হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? তাহলে বোঝা গেল ভ্যালেন্স ইলেকট্রন মানে হলো কোনো এলিমেন্টের অ্যাটমের মধ্যে যে লাস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন। অর্থাৎ ফার্স্ট গ্রুপে যে ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে? একটা হবে, ঠিক আছে? ফার্স্ট গ্রুপের এলিমেন্টগুলোর ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে? একটা হবে, ঠিক আছে? এইটা হলো ফার্স্ট গ্রুপের এলিমেন্টগুলো, ঠিক আছে? এগুলো সব ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে? একটা হবে, ঠিক আছে? সেকেন্ড গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? 2 হবে, ঠিক আছে? সেকেন্ড গ্রুপ যেটা আছে তার ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? 2 হবে। 14th গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? 14th গ্রুপের হলে 4,
ঠিক আছে, ধরো 16 হলে 16 হলে কত হবে 6, ঠিক আছে, 18 হলে 8, বুঝতেই পারছো 18 হলে 8, ঠিক আছে। এখানে কিন্তু গ্রুপ নাম্বারটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম। এটা 12 আছে, এটা 13 হবে, তারপরে 14 হবে, এখানে 13টা মিস করে একবারে 14 করে দিয়েছে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এটা ভুল আছে, ঠিক আছে। তো আমি আমিও বোধহয় একটু ভুল বলেছি, এটা 14 গ্রুপ বলেছি, এটা অ্যাকচুয়ালি 13 গ্রুপ হবে, ঠিক আছে। তো 13 গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, 3টে হবে, ঠিক আছে। এইটা হবে 14 গ্রুপ, ঠিক আছে, 14 গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রন 4টে, ঠিক আছে। এটা হবে 18 গ্রুপ, 18 গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রন কত 8টা, 17 গ্রুপ এইটা 17 গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রন কত 7টা হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখো টপ টু বটম যে এলিমেন্টগুলো আছে, মানে এই গ্রুপের যে এলিমেন্ট, সাপোজ ধরো এই গ্রুপটা নিলাম, ঠিক আছে, 18 গ্রুপ, ঠিক আছে, 18 গ্রুপের যে এলিমেন্টগুলো আছে সবের যে ভ্যালেন্স ইলেকট্রন সেটা কত হবে 8 হবে। অর্থাৎ দেখো সবকটা এলিমেন্টেরই কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন যদি 8 হয়, তাহলে আমি বলতে পারি যে টপ টু বটম যদি আমি এলিমেন্টগুলোকে দেখি, ঠিক আছে, তাহলে কি হবে, তাদের ভ্যালেন্স ইলেকট্রন কী হবে, অলওয়েজ সেম হবে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি। ভ্যালেন্সি কী হবে, ভ্যালেন্স ইলেকট্রন তো আমি বললাম যে লাস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন। আর আমি আগের ভিডিওতে বলেছি যে ভ্যালেন্সি মানে কি, ঠিক আছে। ভ্যালেন্সি মানে আমি তাও একবার এই ভিডিওটাতে বলে দিচ্ছি যে ভ্যালেন্সি মানে কি। মনে রাখবে প্রত্যেকটা এলিমেন্টই তাদের স্টেবল কন্ডিশনে আসার জন্য লাস্ট শেলটাই, ঠিক আছে, অর্থাৎ এইটার যেমন এইটা লাস্ট শেল, ঠিক আছে, তো এই লাস্ট শেলে কী হবে 8টা ইলেকট্রন রাখতে চায়, তাতে কী হবে এলিমেন্টটা স্টেবল কন্ডিশনে চলে যাবে। স্টেবল কন্ডিশন মানে কি, অন্য কারোর সাথে রিয়াকশান করবে না। তো এই 8টা ইলেকট্রন করার জন্য, ঠিক আছে, ও কী করতে পারে, ইলেকট্রন শেয়ার করতে পারে। মানে ধরো এইটার লাস্ট শেলে ধরো হাইড্রোজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, তাই তো। এবার আমি আগের দিনই বোঝাচ্ছিলাম যে একটা ইলেকট্রন যদি থাকে, একটা ইলেকট্রন দিয়ে দেওয়াটা ইজি নাকি 7টা ইলেকট্রন কারোর থেকে নেওয়াটা ইজি। একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেওয়াটা ইজি। তো একটা ইলেকট্রন দিয়ে দিলে তাহলে কী হয়ে যাবে, একটা ওর লাস্ট শেলে, তাহলে হাইড্রোজেনের অ্যাকচুয়ালি লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, একটাই আছে, তো একটা যদি দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে কী হয়ে গেল, ও স্টেবল কন্ডিশনে চলে এলো, ঠিক আছে। তার মানে একটা ইলেকট্রন দিয়ে দেওয়াটা ইজি, বোঝাতে পেরেছি। তো এই ইলেকট্রন এই যে কতগুলো দিচ্ছে বা নিচ্ছে বা কতগুলো শেয়ার করছে, ঠিক আছে, সেইটাকেই বলে হলো ভ্যালেন্সি, ঠিক আছে। ধরো আমি যদি বলি পটাশিয়ামের কথা, ঠিক আছে, তো পটাশিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, দেখো একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, দেখো এই যে 2 8 8 1, তাই তো, লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তো ও যদি এই একটা ইলেকট্রন দিয়ে দেয়, ঠিক আছে, পটাশিয়াম যদি কী করে এই একটা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে ও লাস্ট শেলে কটা ইলেকট্রন হয়ে যাচ্ছে, তখন 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে, তাই তো। তার মানে কি ও স্টেবল কন্ডিশনে চলে আসলো, ওই যে এই একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিল, ঠিক আছে, তার মানে পটাশিয়ামের ভ্যালেন্সি কত হয়ে গেল, পটাশিয়ামের ভ্যালেন্সি হয়ে গেল 1। কারণ এই একটা ইলেকট্রন ও কী করছে, ডোনেট করছে। ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি যে ভ্যালেন্সিটা কি, ঠিক আছে। তো ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 হয় তাহলে ভ্যালেন্সিও 1 হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি ভ্যালেন্স ইলেকট্রন, ভি দিয়ে লিখলাম, ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 হয়, ঠিক আছে, তাহলে ভ্যালেন্সি কত হবে, ভ্যালেন্সিও 1 হবে, ঠিক আছে। এটা তোমরা নিজেরাও করতে পারবে, কীভাবে করবে আমি এইমাত্র বুঝিয়ে দিলাম যে লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে সেটা দেখেই তোমরা করতে পারবে, ঠিক আছে। তো টপ টু বটম, ঠিক আছে, ভ্যালেন্সিও তাহলে কী হবে, সেম হবে, তাই তো, টপ টু বটম ভ্যালেন্সিও সেম হবে। চলো আমি আরেকবার তাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরো হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। লিথিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন আছে। সোডিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, একটাই আছে, ঠিক আছে। তো কী করবে, একটা ইলেকট্রন ওরা কী করবে, কাউকে দিয়ে দেবে, দিয়ে ওরা অক্টেট কমপ্লিট করবে, তাই তো। 8টা ইলেকট্রন লাস্ট শেলে রাখা মানে কি অক্টেট কমপ্লিট করা, তাই তো, অক্টেভ কমপ্লিট করা। তো অক্টেভ কমপ্লিট করা মানে ও স্টেবল কন্ডিশনে চলে আসলো, তার এই একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তার মানে ওর ভ্যালেন্সি কত হয়ে গেল 1। কারণ আমি এইমাত্র বললাম যে কতগুলো ইলেকট্রন দিচ্ছে বা নিচ্ছে বা কতগুলো ইলেকট্রন শেয়ার করছে সেটার উপর ডিপেন্ড করছে যে ওর ভ্যালেন্সি কত হবে। তার মানে আমি যদি টপ টু বটম এলিমেন্টগুলো নিই তাহলে কী হচ্ছে, ওদের ভ্যালেন্সি সেমই হচ্ছে, কারণ প্রত্যেকের লাস্ট শেল একটা করে একটা করে ইলেকট্রনই আছে এবং একটা করে ইলেকট্রনই ওরা কী করছে, দিয়ে দেবে। সুতরাং ওদের ভ্যালেন্সি কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ক্লিয়ার, তোমরা একটা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, কারণ আমার কথাগুলো অবশ্যই তোমরা লিখে নাও, নোট ডাউন করে নাও, তাহলে বুঝতেও সুবিধা হবে, ঠিক আছে। এরপরে দেখো অ্যাটমিক সাইজ, ঠিক আছে, কোনো একটা অ্যাটমের, ঠিক আছে, ধরো এটা সেন্টার, ঠিক আছে, সেন্টার থেকে রেডিয়াস, ঠিক আছে, সেন্টার থেকে এই আউটার মোস্ট শেল অবধি এটাকে কী বলবো, রেডিয়াস। ধরো এটা সেন্টার থেকে আউটার মোস্ট শেল অবধি কী বলবো, এটাকে রেডিয়াস। তো তাহলে কোনো অ্যাটমের রেডিয়াস যত বেশি হবে, ঠিক আছে, অর্থাৎ দেখো নাম্বার অফ শেল কিন্তু টপ টু বটমে কী হচ্ছে, নাম্বার অফ শেল বাড়ছে, অর্থাৎ কী হচ্ছে, রেডিয়াস বাড়ছে, তাই তো। কারণ অ্যাটমগুলোর যে সেন্টার থেকে আউটার মোস্ট শেল তাদের দূরত্ব বাড়ছে, ঠিক আছে। ক্লিয়ার, তো তাহলে আমি বলতে পারি যদি আমি ওপর থেকে নিচে নামি, অর্থাৎ অ্যাটমগুলোকে
সরি এলিমেন্টগুলোকে যদি আমি টপ টু বটম অর্ডারে সাজাই, ঠিক আছে, অর্থাৎ গ্রুপ নাম্বার অনুযায়ী সাজাই, তাহলে এলিমেন্টগুলোর যে অ্যাটমিক সাইজ কী হচ্ছে, অ্যাটমিক সাইজ বাড়ছে, তাই তো, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে। ক্লিয়ার? তাহলে অ্যাটমিক সাইজ কী হবে, টপ টু বটম ইনক্রিজ করবে। নেক্সট হচ্ছে মেটালিক ক্যারেক্টার। ঠিক আছে, দেখো মেটালিক ক্যারেক্টার মানে কি, মেটালিক ক্যারেক্টার মানে হলো ইলেকট্রন লস করার টেন্ডেন্সি। ঠিক আছে, মানে যে যত বেশি ইলেকট্রন লস করবে, ঠিক আছে, অর্থাৎ মেটাল সব থেকে বেশি ভালো কি ইলেকট্রন ডোনার বা ইলেকট্রন দান করে বেশি, ঠিক আছে, বা ইলেকট্রন দিয়ে দেয়, ঠিক আছে, সব থেকে বেশি ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে দিতে চায়, মানে মেটাল সবসময় কী করে, ইলেকট্রন সবসময় দিয়ে দিতে চায়, ঠিক আছে। আর নন মেটাল কী করে, সবসময় ইলেকট্রন নিতে চায়, অর্থাৎ সব থেকে বেশি ভালো গ্রহণ করে বা গ্রহীতা বা অ্যাকসেপ্টার। ঠিক আছে, তো সব থেকে ভালো মেটাল সেটাই হয় যে সব থেকে সহজে বা সব থেকে তাড়াতাড়ি, ঠিক আছে, ইলেকট্রন লস করে। ঠিক আছে, তো টপ থেকে বটম অর্থাৎ এই ফার্স্ট গ্রুপের ধরো এই এলিমেন্টগুলোকে, ঠিক আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই এলিমেন্টগুলোকে যদি লক্ষ্য করি তাহলে দেখো ভালো করে, প্রথমে হাইড্রোজেনকে লক্ষ্য করো, দেখো ওর যে নিউক্লিয়াস থেকে ওর যে লাস্ট শেলের ইলেকট্রনটা সেটা খুব কাছে আছে, তাই তো। তারপরে লক্ষ্য করো যে লিথিয়াম, ঠিক আছে, লিথিয়াম, যদিও একটা জিনিস মাথায় রাখবে, হাইড্রোজেন কিন্তু মেটালের মধ্যে পড়ে না। ক্লিয়ার? যাই হোক, আমি বলেওছিলাম বারবার যে মডার্ন পিরিয়ডিক টেবিলেও কিন্তু এটা একটা ড্রব্যাক যে হাইড্রোজেনের পজিশন এখনও কিন্তু ঠিকঠাক বসানো যায়নি। ঠিক আছে, তো চলো নেক্সট দেখে নিই আমরা লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম থেকে আমি শুরু করছি, মনে করো, ঠিক আছে, কারণ লিথিয়াম থেকে অ্যাকচুয়ালি লিথিয়াম, সোডিয়াম এগুলোই অ্যাকচুয়ালি মেটাল। তো দেখো লিথিয়ামের নিউক্লিয়াস থেকে ওর যে আউটারমোস্ট শেলটা যতটা দূরে আছে, তারপরে সোডিয়াম লক্ষ্য করো, সোডিয়ামের নিউক্লিয়াস থেকে আউটারমোস্ট শেলটা তার থেকে বেশি দূরে আছে, অর্থাৎ আউটারমোস্ট শেল দূরে আছে মানে কি, তার মানে ওর যে লাস্ট শেলে যে ইলেকট্রনটা আছে সেটা অনেকটা দূরে আছে। ঠিক আছে, বা আমি এরমভাবে বলতে পারি যে লিথিয়ামের থেকে সোডিয়ামের আউটারমোস্ট শেল বেশি, বা লিথিয়ামের থেকে সোডিয়ামের অ্যাটমটা বেশি বড়। ঠিক আছে, তার মানে কি, তার মানে এই যে এই নিউক্লিয়াসটার যত কাছে ইলেকট্রনগুলো থাকবে তাহলে কি হবে, ওদের মধ্যে কি হবে, যে নিউক্লিয়াসের ফোর্স তত বেশি হবে, মানে এই যে নিউক্লিয়াসটা, ঠিক আছে, এই নিউক্লিয়াসটা যদি ইলেকট্রনের যত কাছে থাকবে তাতে কি হবে, তাহলে এই যে এই নিউক্লিয়ার ফোর্সটা বেশি হবে, অর্থাৎ বেশি ওকে ইলেকট্রনটাকে ধরে রাখতে চাইবে। ঠিক আছে, এই নিউক্লিয়াসটা এর ইলেকট্রনকে হাইড্রোজেনের তুলনায় কম ধরে রাখতে চাইবে। ঠিক আছে, সোডিয়াম লিথিয়ামের থেকে ইলেকট্রনটাকে কম ফোর্সে ধরে রাখবে। তার কারণ কি হচ্ছে, দেখো সোডিয়ামের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো দূরে সরতে থাকছে, আবার পটাশিয়ামের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো আরও দূরে সরতে থাকছে, অর্থাৎ পটাশিয়ামের যে নিউক্লিয়ার ফোর্সটা সেটা আরও কম হবে। অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ দেখো টপ টু বটম অর্ডার যদি সাজাই, অর্থাৎ ওপর থেকে নিচে গ্রুপ নাম্বার অনুযায়ী আমরা যদি সাজাই, যত নিচের দিকে নামবে, ঠিক আছে, যত নিচের দিকে নামবে মেটালগুলো তত কী করবে, ইলেকট্রন বেশি তাড়াতাড়ি লস করবে, কারণ নিউক্লিয়াস আর ইলেকট্রনের দূরত্ব বাড়ছে, তার মানে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করছে টপ টু বটম, অর্থাৎ সোডিয়ামের থেকে পটাশিয়াম কী হবে, বেশি, ওর মধ্যে মেটালিক ক্যারেক্টারটা ইনক্রিজ করবে। ক্লিয়ার? বোঝা গেছে? এরপর নন মেটালিক ক্যারেক্টার অবশ্যই মেটালিক ক্যারেক্টারের উল্টো হবে, তার মানে কি অবশ্যই ডিক্রিজ করবে। ঠিক আছে, আমি আগের ভিডিওতেও অলরেডি বলেছি যে পিরিয়ডিক টেবিলের এক্সট্রিম লেফটে কী থাকে, মেটালগুলো, আর এক্সট্রিম রাইটে থাকে কি, নন মেটালগুলো। নেক্সট হলো আয়োনাইজেশন এনার্জি মানে কোনো অ্যাটমের সব থেকে বাইরের সেলে, ঠিক আছে, একদম আউটার মোস্ট সেলে, ঠিক আছে, যে ইলেকট্রনটা আছে, ঠিক আছে, সেটা বার করে দিতে কতটা এনার্জি দিতে হবে বা কতটা এনার্জি লাগবে, ঠিক আছে, সেটাই হচ্ছে এখানে আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, আয়োনাইজেশন এনার্জি এখানে দেখো টপ টু বটম অর্ডারে যে আমি সাজিয়ে রেখেছি। ঠিক আছে, তো এবার যার ইলেকট্রন লস করার টেন্ডেন্সি, ঠিক আছে, যত বেশি হবে তার জন্য তত কম এনার্জি খরচ হবে। ঠিক আছে, অর্থাৎ তত খরচ হবে, অর্থাৎ যার ইলেকট্রন লস করার ক্ষমতা, ঠিক আছে, যত বেশি হবে তার জন্য তত কম এনার্জি খরচ করতে হবে না। ঠিক আছে, তার মানে কি, ধরো হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের ইলেকট্রন, এই যে হাইড্রোজেন আছে, ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে, হাইড্রোজেনের অ্যাটমটা এটার লাস্ট সেলে দেখো কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, আর ইলেকট্রনটা নিউক্লিয়াসের কত অনেক কাছে আছে, তাই তো।
কিন্তু ধরো পটাশিয়ামের নিউক্লিয়াস থেকে ওর যে ইলেকট্রনগুলো আস্তে আস্তে দূরে সরতে থাকছে, তাই তো? অর্থাৎ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলোর যে বন্ডিংটা বা ধরে রাখার যে ক্ষমতাটা সেটা কি হচ্ছে, কমছে, তাই তো? তার মানে আমায় পটাশিয়ামের ক্ষেত্রে এনার্জি কম ইউজ করতে হবে ওর ইলেকট্রনগুলো বার করার ক্ষেত্রে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে আমার এনার্জি বেশি ইউজ করতে হবে পটাশিয়ামের ক্ষেত্রে আমায় কম এনার্জি ইউজ করতে হবে ওর ইলেকট্রনগুলো বার করার জন্য, আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমার এনার্জি আমায় বেশি ইউজ করতে হবে। আমি উল্টো বলছি বোধহয়, আমি আরেকবার বলে দিচ্ছি ঠিক করে বুঝিয়ে, ঠিক আছে? ধরো পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়ামের ক্ষেত্রে আমার ওর ইলেকট্রনগুলো বার করার জন্য, ঠিক আছে, যেহেতু ওর নিউক্লিয়াস থেকে ওর ইলেকট্রনগুলো অনেক দূরে আছে, তো সেই জন্য ওর ইলেকট্রনগুলো বার করার জন্য আমায় কম এনার্জি দিতে হবে। সেই ক্ষেত্রে আমায় হাইড্রোজেনের ক্ষেত্রে আমায় ওর নিউক্লিয়াস থেকে যেহেতু ইলেকট্রনগুলো কাছাকাছি আছে, ঠিক আছে, তো সেই জন্য আমায় এনার্জিটা কি বেশি খরচ করতে হবে। ক্লিয়ার? তাহলে আয়োনাইজেশন এনার্জি টপ টু বটম কী হবে, ডিক্রিজিং হবে, অর্থাৎ ডিক্রিজ করছে, অর্থাৎ কমছে। কারণ দেখো, যখন আমি ওপর থেকে নিচের দিকে আসছি, অবভিয়াসলি আয়োনাইজেশন যে এনার্জিটা সেটা অবশ্যই কম হচ্ছে। তার কারণ এটার জন্য যতটা এনার্জি আমায় দিতে হচ্ছে তার থেকে এটাই কম দিতে হচ্ছে, তার থেকে এটাই আরও কম দিতে হচ্ছে, তার মানে কি ডিক্রিজ করছে। ক্লিয়ার? আয়োনাইজেশন এনার্জিটা। নেক্সট হল ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে? ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা, ঠিক আছে? মানে ধরো প্রত্যেকটা এলিমেন্টের কাছে আমি একটা করে ফ্রি ইলেকট্রন রেখে দিলাম, ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্টের কাছে আমি একটা করে কী করলাম, ফ্রি ইলেকট্রন রেখে দিলাম। তাহলে এই ফ্রি ইলেকট্রনটা কাছে টেনে নেওয়ার ক্ষমতা কোন এলিমেন্টের অ্যাটমের বেশি হবে, ঠিক আছে? তো লক্ষ্য করে দেখো, হাইড্রোজেনের বেশি হবে। তার কারণ কি, হাইড্রোজেনের নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রনটা, এটা দূরত্ব কম। তারপর এই যে লিথিয়ামের যে নিউক্লিয়াসটা, তার থেকে এই যে ফ্রি ইলেকট্রনটা সেটা দূরত্ব আরেকটু বেশি। তারপরে যদি আমি সোডিয়ামের ক্ষেত্রে বলি, সোডিয়ামের যে নিউক্লিয়াসটা তার থেকে এই ফ্রি ইলেকট্রনটার দূরত্ব আরও বেশি। অর্থাৎ কী হচ্ছে, যার নিউক্লিয়াসের থেকে ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রনটা যত কাছে, সে তত তাড়াতাড়ি, ঠিক আছে, ওই ফ্রি ইলেকট্রনটাকে কী করবে, কাছে টেনে নেবে, ঠিক আছে? আর নিউক্লিয়াসটা হলো পজিটিভ চার্জ, ঠিক আছে? নিউক্লিয়াসটা হলো পজিটিভ চার্জ, আর ওই ফ্রি ইলেকট্রনটা কি নেগেটিভ চার্জ, তাই তো? তো নিউক্লিয়াসটা কী করবে, নিউক্লিয়াসটা নেগেটিভ চার্জ অর্থাৎ ফ্রি ইলেকট্রনটাকে কী করবে, অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। তারপরে আমি যেটা বললাম যে ডিস্টেন্স বাড়ছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ফ্রি ইলেকট্রনের ডিস্টেন্স বাড়ছে। তো যত নিচের দিকে যাব, ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাটা নিউক্লিয়াসের কী হবে, কমবে, তাই তো? তাহলে ইলেকট্রনের অ্যাফিনিটি, ঠিক আছে, যেটা টপ টু বটম কী হবে, ডিক্রিজ হবে, তাই না? আস্তে আস্তে কী হচ্ছে, ডিক্রিজ করছে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। ইলেকট্রন নেগেটিভিটি অলমোস্ট ইলেকট্রন অ্যাফিনিটির মতোই, ঠিক আছে? ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাটাকেই ইলেকট্রন নেগেটিভিটি আমরা বলতে পারি, ঠিক আছে? তো ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজিং মানে ইলেকট্রন নেগেটিভিটিও কী হবে, ডিক্রিজিং হবে, ঠিক আছে? একটা এনার্জির সাথে যুক্ত টার্ম, আর একটা কী হচ্ছে, একটা হচ্ছে অ্যাবিলিটির সাথে যুক্ত টার্ম। ক্লিয়ার? বোঝাতে পেরেছি। নেক্সট হলো রিঅ্যাক্টিভিটি হলো কে বেশি রিঅ্যাক্টিভ। কেমনভাবে বোঝা যাবে সেটা বোঝা যাবে, ডিপেন্ড করছে কার ওপর, ভ্যালেন্সির ওপর, ঠিক আছে? অর্থাৎ টপ টু বটম যদি আমি এলিমেন্টগুলোকে দেখি, ঠিক আছে, তো সবার ভ্যালেন্সি সেম, ঠিক আছে? তো সবারই আউটার মোস্ট ছেলে একটা করে ইলেকট্রনই আছে, ভালো করে দেখো, সবারই আউটার মোস্টে একটা করে ইলেকট্রনই আছে, ঠিক আছে? তো দেখতে হবে যে ইলেকট্রন যে সবথেকে বেশি ইজিলি নিজের ইলেকট্রন মানে যে অ্যাটমটা নিজের ইলেকট্রনটাকে, লাস্ট শেলের যে ইলেকট্রনটা আছে সেটা সবথেকে ইজিলি যে সবথেকে বেশি দিয়ে দিতে চাইবে, ঠিক আছে? তো সে তত বেশি রিঅ্যাক্টিভ হবে। তো মেটালের ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ টপ টু বটমের মধ্যে আমি বলছি, টপ টু বটমের যে মেটালগুলো আছে, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে সবথেকে ইজিলি ইলেকট্রন ডোনেট কে করবে, পটাশিয়াম, ঠিক আছে? পটাশিয়াম সবথেকে বেশি ইজিলি ইলেকট্রন ডোনেট করবে। কেন? কারণ আমি এইমাত্রই যেটা বোঝাচ্ছিলাম, ভালো করে লক্ষ্য করে দেখো, পটাশিয়ামের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো দূরে আছে, তো তার মানে ওর নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনগুলোর যে ফোর্সটা, ঠিক আছে, সেটা নিউক্লিয়াসের যে ফোর্সটা আর কি ইলেকট্রনগুলোর, সেটা কি তুলনামূলক কম। কার তুলনায়? সোডিয়াম বা লিথিয়ামের তুলনায় কম, ঠিক আছে? তো সেই কম হওয়ার জন্য কি
ওর মধ্যে ওর ইলেকট্রন দিয়ে দেওয়ার ক্ষমতাটা মানে ইলেকট্রন লস করার ক্ষমতাটা সব থেকে বেশি, ঠিক আছে, যেমন ও মানে ইলেকট্রনের সাথে সেরকমভাবে ও অ্যাট্রাক্টই নয়, তো তাড়াতাড়ি করে আর কি ইলেকট্রনটাও দিয়ে দিতে চাইছে, ঠিক আছে। তো নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে থাকবে, মানে নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনগুলো যে অ্যাটমটায় সব থেকে দূরে থাকবে, ঠিক আছে, সে তত তাড়াতাড়ি কী করবে, ইলেকট্রন ছেড়ে দিতে যাবে, মানে রিঅ্যাক্টিভিটি কী হচ্ছে তার বেশি হচ্ছে। তার মানে আমি যদি ওপর থেকে নিচের দিকে দেখি তাহলে কী হচ্ছে, রিঅ্যাক্টিভিটি কী হচ্ছে, ইনক্রিজ করছে ফর মেটালস, ঠিক আছে। এটা কিন্তু শুধু মেটালের জন্য বললাম, মেটালের জন্য কী হচ্ছে, রিঅ্যাক্টিভিটি কী করছে, ইনক্রিজ করছে, ঠিক আছে। এবার আমরা নন মেটালটার ক্ষেত্রেও দেখে নেবো রিঅ্যাক্টিভিটিটা কী হচ্ছে। টপ টু বটম নন মেটালের ক্ষেত্রে কিন্তু এটা ডিক্রিজিং হবে। চলো আমি কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। আমি যদি 17th গ্রুপের এলিমেন্টগুলোকে দেখি, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে, যদি আমি এই এলিমেন্টগুলোকে দেখি, এগুলোর সবগুলোই নন মেটাল, ঠিক আছে। এগুলোর আউটার মোস্ট শেলে, ঠিক আছে, 7টা করে ইলেকট্রন আছে, ঠিক আছে, মানে এর ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে বেশি সক্ষম, মানে এরা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ 7টা আছে, মানে এ তো আর 7টা দেবে না লাস্ট শেল থেকে, কী করবে, একটাও কারোর থেকে নিয়ে নেবে, তাই তো, একটাও কারোর থেকে নিয়ে নেবে। এরও 7টা আছে, এও একটা কারোর থেকে নেবে, ঠিক আছে। ব্রোমিনেরও তাই লাস্ট শেলে 7টা আছে, ঠিক আছে। এর কটা অরবিট, ব্রোমিনের 4টে, ঠিক আছে, ক্লোরিনের কটা অরবিট, 3টে, ঠিক আছে, দেখো আমি লিখে দিয়েছি। তো ব্রোমিনের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, 7টা, তো একটা কী করবে, একটাও নিয়ে নেবে কারোর থেকে, তাই তো। তো এদের মধ্যে যে সবথেকে তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ নিয়ে নেবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করবে, সে হচ্ছে সবথেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই তো। তার মানে তার রিঅ্যাক্টিভিটিটা সবথেকে বেশি। এখানে ফ্লোরিনের ক্ষেত্রে, ঠিক আছে, ফ্লোরিনের অ্যাটমের ক্ষেত্রে কী হবে, ফ্লোরিনের অ্যাটমটা সবথেকে ছোটো হবে, ঠিক আছে, তাই ওর নিউক্লিয়াসের কাছে যেই কোনো ইলেকট্রন আসবে সঙ্গে সঙ্গে কী করবে, ওই ইলেকট্রনটাকে আকর্ষণ করে নেবে, তাই তো। যেমন ক্লোরিনের নিউক্লিয়াসের থেকে ইলেকট্রন অনেকটা দূরে, তাই অত তাড়াতাড়ি কিন্তু ও নিতে পারবে না, ঠিক আছে, অত তাড়াতাড়ি আকর্ষণ করতে পারবে না, মানে ফ্লোরিনের মতো অত তাড়াতাড়ি কিন্তু নিতে পারবে না। কারণ কেন, ক্লোরিনের দেখো কটা অরবিট আছে, আমি ক্লোরিন আর ব্রোমিন দিয়ে একবার বলেছি, ক্লোরিনের কটা অরবিট আছে, 3টে, ঠিক আছে, ব্রোমিনের কটা অরবিট আছে, 4টে অরবিট, ঠিক আছে। অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে মানে ক্লোরিনের নিউক্লিয়াসের থেকে ওর ইলেকট্রনগুলো কি দূরে আছে। ব্রোমিনের ক্ষেত্রে ওর নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনগুলো আরও বেশি দূরে আছে, তাই তো। তার মানে ব্রোমিনের তুলনায় ক্লোরিন ইলেকট্রনগুলোকে কী করবে, তাড়াতাড়ি বাইরে যদি কোনো ফ্রি ইলেকট্রন থাকে সঙ্গে সঙ্গে সেটা অ্যাট্রাক্ট করে নেবে, ঠিক আছে। তার মানে ব্রোমিনের থেকে দেখতে পাচ্ছি আমরা ক্লোরিনের রিঅ্যাক্টিভিটিটা বেশি, তাই তো। তো সবথেকে বেশি মানে সবথেকে বেশি এক্সাইটেড কে থাকবে, ব্রোমিনের থেকে। আমি কিন্তু কম্পেয়ার করে বলছি, ব্রোমিনের থেকে ক্লোরিন, ঠিক আছে, ব্রোমিনের থেকে ক্লোরিন কিন্তু বেশি এক্সাইটেড থাকবে, ঠিক আছে। তো ক্লোরিন স্টেবল হওয়ার জন্য কী করবে, একটা ইলেকট্রন ও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমরা কি দেখছি, যত নিচের দিকে যাব, অর্থাৎ টপ থেকে বটমের দিকে যাব, ঠিক আছে, তত রিঅ্যাক্টিভিটি নন মেটালের ক্ষেত্রে, এটা কিন্তু শুধুমাত্র নন মেটালের ক্ষেত্রে কী হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। মানে মেটালের জন্য ইনক্রিজ হচ্ছে আর নন মেটালের জন্য কী হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। তো আজকে ভিডিওটা আমি অনেক তুলনামূলক ছোটোই করে দিলাম, ঠিক আছে, কারণ বড় ভিডিও হতে অনেকেই আমায় বলছে স্যার অনেক বড় হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু বড় হচ্ছে এই কারণে আমি কিন্তু পুরোটা ভীষণ একদম পুরো ছোটো ছোটো পয়েন্টও কিন্তু আমি এক্সপ্লেন করছি, সেই জন্যই বড়ো হচ্ছে, ঠিক আছে। তো আমি এই জন্য ইচ্ছা করে আজকে ছোটো বানালাম ভিডিওটা, যদিও আমি সব কিছু এক্সপ্লেন করেই দিয়েছি। তো অবশ্যই ভিডিওটা খুব মন দিয়ে দেখো, এরপর আমি লাস্ট পার্টে আমি পুরো জিনিসটা কমপ্লিট করে দেবো। আর নেক্সট দিন আমি লেফট টু রাইট এলিমেন্টগুলোকে সাজালে কী হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর আবারও বলছি, যারা প্রিভিয়াস ভিডিওসগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো, আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশানে লিঙ্ক পেয়ে যাবে। আর ভিডিওগুলো পুরোটা দেখো, যদি কোনো একটুও প্রবলেম হয় আমায় নিশ্চয়ই জিজ্ঞাসা করে নেবে, আমি পুরো জিনিসটার কনসেপ্ট আবার ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।